সার সংকটে দিশেহারা রাজশাহীর কৃষক, হুমকির মুখে আমন উৎপাদন। বান্দরবানের রুমায় পঞ্চম শ্রেণীর স্কুল ছাত্রী ধর্ষণের শিকার, ৩ অভিযুক্ত গ্রেপ্তার। আগ্রাসী পদ্মার ভাঙনের কবলে কুষ্টিয়া ও মুন্সিগঞ্জের অনেক গ্রাম। এবং রাকসু নির্বাচনে মনোনয়নপত্র বিক্রয় স্থগিত। দেখছেন এটিএন নিউজ। সারা দেশের সর্বশেষ খবরাখবর নিয়ে এটিএন নিউজের নিয়মিত আয়োজন দেশের খবরে আমন্ত্রণ জানাচ্ছি আমি মারিয়া শিমু। শুনছিলেন নাসির ফ্লোর গ্লাসের সৌজন্যে সংবাদ শিরোনাম। বিস্তারিত জানাবো। রোপা আমন ধানের ভরা মৌসুমে রাজশাহীতে চলছে তীব্র সার সংকট। বিশেষ করে এমওপি, ডিএপি ও টিএসপি সারের সংকটে দিশেহারা কৃষক। এতে হুমকির মুখে পড়েছে আমন ধান সহ অন্যান্য কৃষি আবাদ। রুবেল ইসলামের তোলা ছবিতে সহকর্মী বুলবুল হাবিবের রিপোর্ট। গোদাগাড়ী উপজেলার কৃষক মোহাম্মদ মমিন 4 বিঘা জমিতে রোপা আমন আবাদ করেছেন। তার জমিতে বছরে অন্তত 3টি ফসল ফলে। প্রতিবারই সার সংকটে হিমশিম খেতে হয় তাকে। না পড়ে যায় ধানটা হালকাই করে দিই, সে মতন পাচ্ছি না, সময় মতন দিতে পারছি না। চলতি মৌসুমে রাজশাহীতে 84,255 হেক্টর জমিতে রোপা আমন চাষ হয়েছে। এছাড়া আউশ ধান, শাকসবজি এবং ফল বাগানেও সার দিতে হচ্ছে চাষিদের। বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের তথ্য মতে প্রতি বিঘা জমিতে ইউরিয়া দিতে হয় 22 কেজি, ডিএপি বা টিএসপি 10 থেকে 12 কেজি এবং এমওপি 15 কেজি করে। সেই হিসাবে রাজশাহীতে জুলাই-আগস্টে সারের চাহিদা হয় প্রায় 7,500 মেট্রিক টন। তবে চাহিদার তুলনায় প্রায় 1,500 মেট্রিক টন কম বরাদ্দ হয়েছে। ডিলাররা বলছেন একদিকে অপ্রতুল বরাদ্দ, অন্যদিকে বেশি ফলনের আশায় অতিরিক্ত সার জমিতে প্রয়োগ করায় রাজশাহীতে নন ইউরিয়া সারের সংকট তৈরি হয়েছে। ডিএপির দিকে কৃষকের ঝোঁক বেশি এবং সরকারি যে ডোজ 10 কেজি বিঘায়, কিন্তু ওরা 25 কেজির নিচে কেউ দেয় না। এই জন্য ডিএপি সারটার পর্যাপ্ত প্রয়োজন। বিগত দিনে যেরকম বেসরকারি পর্যায়ে সার আমদানি করেছে সরকার, ওরকম বেসরকারি যারা ইম্পোর্টার আছে তাদেরকে যথেষ্ট সার আমদানি করার সুযোগ দিতে হবে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরও বলছে সারের ঘাটতি নেই, তবে অতিরিক্ত ব্যবহারে কৃত্রিম সংকট তৈরি হয়েছে। সংকট নিরসনে বেসরকারি উদ্যোগে সার আমদানির সুপারিশ করেছে বাংলাদেশ ফার্টিলাইজার অ্যাসোসিয়েশন। অপ্রতুল বরাদ্দ এটা সাধারণত অ্যাসেসমেন্টের ভুল থাকতে পারে, যে কোনো জায়গায় সমস্যা আছে। তাছাড়া সরকারি বিএডিসি বলেন, বেসরকারি বলেন, সবগুলো আমাদের চালু রাখা দরকার, তাহলে এই সমস্যাগুলো সমাধান হবে। বুলবুল হাবিব, এটিএন নিউজ, রাজশাহী। বান্দরবানের রুমা উপজেলায় পঞ্চম শ্রেণীর এক স্কুল ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় 3 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে পাইন্দু ইউনিয়নের আলেচুপাড়া থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হল কা লা ওয়াং মার্মা, উ হাই সিং মার্মা এবং কা সাই ওয়াং মার্মা। ঘটনার সঙ্গে জড়িত বাকি 2 জনকে ধরতে পুলিশের অভিযান চলছে। পুলিশ জানায় গত 1 মাস ধরে ওই 5 যুবক ভয় দেখিয়ে মেয়েটিকে ধর্ষণ করে আসছিল। প্রথমে এক বন্ধু ধর্ষণ করে বিষয়টি অন্যদেরকে জানায় এবং এরপর সবাই মিলে তাকে ধর্ষণ করে। এক পর্যায়ে মেয়েটি অসুস্থ হয়ে বিষয়টি পরিবারকে জানায়। গত মঙ্গলবার এ নিয়ে গ্রামের সালিশি অভিযুক্তদের 50,000 টাকা জরিমানা করে ছেড়ে দেওয়া হয়। পরে ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে পুলিশ 3 জনকে গ্রেপ্তার করে। পদ্মায় পানি বাড়ছে, ভাঙনও চলছে নদীর দুপারে। প্রতি বর্ষায় একই ভোগান্তি সইতে হয় নদী তীরের মানুষদের। স্থায়ী সমাধানের আশা তাদের আর ফুরোয় না। কুষ্টিয়ার চর ও মুন্সিগঞ্জে পদ্মার ভাঙন পরিস্থিতি জানিয়েছেন আমাদের প্রতিনিধিরা। যেদিকে চোখ যায় থই থই পানি। ভারী বর্ষণ ও ভারতের উজান থেকে নেমে আসা ঢলের পানিতে বন্দি কুষ্টিয়ার দৌলতপুরের 4 ইউনিয়নের 36 গ্রামের মানুষ। কারো ঘরে হাঁটু পানি, কেউ বুক সমান পানির মধ্যে সাপ ব্যাঙ ও পোকামাকড়ের সঙ্গে কারো মানবেতর জীবনযাপন।
পাট টাট নিয়ে খুব সংকট আছে, আমাদের কৃষকরা খুবই কষ্ট আছে, আমরাও যাতায়াতে খুব কষ্ট আছি, প্রায় লোকের বাড়ি ঘরের পানি এসে গেছে। এবারে থেকে ওবারে যাতায়াত কষ্ট, ব্রিজ ভাঙ্গা ধরছে, গাড়ি ঘোড়া চলতে পারছে না, আমাদেরও যাওয়া আসায় কষ্ট হয়েছে, বাজার ঘাটে চলাফেরা করা কষ্ট। প্রাইমারি শিক্ষা প্রতিষ্ঠান 14টা ইতিমধ্যেই বন্ধ হয়ে গেছে। ক্ষতিগ্রস্ত উঠতি ফসল, বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য প্রয়োজন জরুরি ত্রাণ সহায়তা। সরকারের কাছে আমার ইউনিয়নের পক্ষ থেকে আমাদের জনগণের কথা, অবস্থার কথা বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা করার জন্য আমি বিনীতভাবে আবেদন করছি। মুন্সিগঞ্জে কয়েকদিন ধরে তীব্র স্রোত পদ্মায়। জিও ব্যাগ সরে গিয়ে টঙ্গীবাড়ি উপজেলার দিঘির পাড় বাজারে পদ্মার শাখা নদীর তীরে দেখা দিয়েছে তীব্র ভাঙন। কয়েক ঘন্টার মধ্যেই নদীগর্ভে বিলীন হয়ে গেছে কয়েকটি দোকান ও পাটের গুদাম। আতঙ্কিত ব্যবসায়ীরা সরিয়ে নিচ্ছেন বাকি দোকানপাট ও মালামাল। প্রাচীন দিঘিরপাড় বাজারে প্রায় সহস্রাধিক ব্যবসা প্রতিষ্ঠান। অবৈধ বালু উত্তোলন বন্ধ ও স্থায়ী বাঁধ নির্মাণের দাবি আজও বাস্তবায়ন না হওয়ায় ক্ষুব্ধ ব্যবসায়ীরা। তুনাজিনা তনু, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। বহুল প্রতীক্ষিত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু ও হল সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বিক্রি স্থগিত ঘোষণা করা হয়েছে। একই সাথে সিনেটের ছাত্র প্রতিনিধি নির্বাচনের কার্যক্রমও অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে। রাকসু নির্বাচন কমিশনের এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ থেকে শুরুর কথা থাকলেও মনোনয়নপত্র বিতরণ কার্যক্রম অনিবার্য কারণে স্থগিত করা হলো। গত 28শে জুলাই বিশ্ববিদ্যালয় প্রশাসন রাকসু নির্বাচনের তফসিল ঘোষণা করে। এতে 15 সেপ্টেম্বর ভোট গ্রহণ হওয়ার কথা। 35 বছর পর রাকসু নির্বাচনকে কেন্দ্র করে শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা গিয়েছিল। তবে মনোনয়নপত্র বিক্রয় শুরুর দিনেই এই স্থগিতাদেশে হতাশা প্রকাশ করেছেন তারা। মনোনয়নপত্র হল পর্যায়ে পৌঁছে যাওয়ার জন্য যে প্রিপারেশন প্রায় শেষ হয়ে গেছিলো, কিন্তু কিছু বাকি ছিল। বাকি থাকার জন্য আমরা দেখলাম যে একসঙ্গে সব জায়গায় মনোনয়নপত্র বিতরণ করা হয়তো আজকে আমাদের পক্ষে সম্ভব হবে না। এই জন্য আমরা গতকাল অনিবার্য কারণবশত নোটিশটা দিয়েছি। আজকে যেহেতু আমাদের বিশ্ববিদ্যালয় বন্ধ, আগামীকাল শুধু খোলা আছে, পরবর্তী পর্যায়ে শুক্রবার শনিবার বন্ধ রয়েছে। দেখলাম এই 3 দিন পর বন্ধের মধ্যে দিয়ে আমরা কতদূর মনোনয়নপত্র বিতরণ এবং অন্যান্য আনুষঙ্গিক কর্মকাণ্ড শেষ করতে পারবো আমি সন্দেহান ছিলাম। এই জন্য আমরা গতকাল ওই অনিবার্য কারণ বশত একটা নোটিশ আমরা দিয়েছি। জাফলং, সাদা পাথর, রাংপানি, সিলেটের এই জায়গাগুলোর নাম আকর্ষণীয় পর্যটন কেন্দ্র হিসেবে নয়, বরং পাথর লুটপাটের কারণে ইদানিং মানুষের মুখে মুখে ফিরছে। কি অবস্থা পাথরকাণ্ডের? সিলেট জেলা প্রশাসক কার্যালয় থেকে সর্বশেষ তথ্য নিয়ে যুক্ত হচ্ছেন প্রতিনিধি কামরুল ইসলাম মাহি। মাহি, এই যে পাথর লুটপাটের ঘটনা, এতে আসলে প্রশাসকরা কি বলছেন এবং কেন আসলে বন্ধ করা যাচ্ছে না এই পাথর লুট? দেখুন, আমরা প্রথম থেকেই প্রশাসনের সঙ্গে কথা বলছিলাম, এই ঘটনা প্রবাহ জানার চেষ্টা করছিলাম। প্রথম দিকে আসলে প্রশাসনের স্পষ্ট ব্যর্থতা লক্ষণীয় ছিল এবং পরবর্তীতে দেখা গেছে যে সিলেটের জেলা প্রশাসন এবং সাদা পাথরের যে পরিচালক ইউএনওকে আসলে বদলি করা হয়েছে এবং সিলেটের জেলা প্রশাসক এবং ইউএনও দায়িত্ব দেওয়া হয়েছে। এবং এই ঘটনার পর থেকেই যখন সারা দেশে আলোচনা সমালোচনা শুরু হচ্ছিল, বিশেষ করে সাদা পাথরের ঘটনায় প্রশাসন তারপরেই তড়িৎ গতিতে কিছু ব্যবস্থা নিতে দেখেছি। বিশেষ করে যৌথ বাহিনীর অভিযান এবং একটি তদন্ত কমিটি তারা জেলা প্রশাসকের পক্ষ থেকে গঠন করা হয়েছিল। একটু আগেই আমরা জেলা প্রশাসকের কার্যালয়ে এসে যেটি জানতে পেরেছি যে তদন্ত কমিটি আসলে তারা করেছিলেন এবং তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার কথা ছিল, সেটি আসলে আজকে জমা দেওয়া হয়েছে। এবং এই তদন্ত প্রতিবেদন আসলে প্রায় 7 পৃষ্ঠার একটা তদন্ত প্রতিবেদন আসলে জমা দেওয়া হয়েছে। এবং এই তদন্ত প্রতিবেদনে কি উঠে এসেছে আমরা সেটি জানার চেষ্টা করেছিলাম। সংশ্লিষ্ট একটি সূত্র আমাদেরকে বলছে যে রাজনৈতিক প্রভাবশালী নেতৃবৃন্দ নাম এখানে উঠে এসেছে, পাশাপাশি স্থানীয় কিছু পাথর কেকু চক্র যেটি রয়েছে তাদের নাম আসলে এই প্রশাসনের যে তদন্ত কমিটি, সেই তদন্ত কমিটিতে আসলে উঠে এসেছে। এই তদন্ত প্রতিবেদনটি প্রায় 7 পৃষ্ঠা তদন্ত প্রতিবেদন। এবং এছাড়াও সাদা পাথর ছাড়া জাফলংয়ের যে পাথর লুটের ঘটনা ঘটেছে, রাংপানিতে পাথর লুটের ঘটনা ঘটেছে, বা সিলেটে বিশেষ করে যে পাথর সংশ্লিষ্ট 5টি পর্যটন স্পট রয়েছে, সেগুলোতে আসলে পাথর লুট হচ্ছিল গত কয়েকদিন ধরে অবাধেই। প্রশাসন এরপর থেকে নড়ে চড়ে বসেছে। বিশেষ করে
করে উপজেলা প্রশাসন, জেলা প্রশাসন, র্যাব এবং বিজিবির দৃশ্যমান তৎপরতা আমরা দেখেছি। এখনো পর্যন্ত তারা প্রায় 7 লাখ ঘনফুট পাথর উদ্ধার করেছেন এবং সেগুলো যে জায়গা থেকে আসলে লুট হয়েছিল সেগুলো আসলে প্রতিস্থাপনের কাজ তারা শুরু করেছেন। পরিবেশ কর্মীরা বলছেন আসলে প্রাকৃতিকভাবে এই পাথরগুলো যেহেতু যে জায়গা থেকে গেছে সেগুলো আসলে প্রতিস্থাপন করা সম্ভব হবে না, তবুও আসলে দৃশ্যমান কিছু যে পদক্ষেপ সেটি আসলে স্বস্তিদায়ক একটা বিষয়। সব মিলিয়ে বলা চলে সিলেটের জেলা প্রশাসক কার্যালয়ের যে তৎপরতা এবং উপজেলা প্রশাসনের যে তৎপরতা সেটি আসলে তারা অব্যাহত রেখেছেন এবং তারা অভিযান পরিচালনা করছেন এবং এই ঘটনায় দোষী যারা রয়েছেন তাদেরকে আইনের আওতায় আনার তারা প্রতিশ্রুতি দিচ্ছেন। ধন্যবাদ মাহি আপনাকে। দর্শক, সিলেটের পর্যটন কেন্দ্রগুলোতে পাথর লুটপাটের ঘটনার সর্বশেষ আমাদের জানাচ্ছিলেন জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে আমাদের প্রতিনিধি কামরুল ইসলাম মাহি। দেশের খবরের সময় হলো একটি বিরতির পর আরও যা থাকছে। নদী দখল করে বানানো সাবেক প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপুর বাগান বাড়ি গুঁড়িয়ে দিল কর্তৃপক্ষ এবং রোহিঙ্গা ক্যাম্পে চাকরিতে পুনর্বহালের দাবিতে আন্দোলনরত শিক্ষকদের ওপর পুলিশের লাঠিচার্জ। বিরতির পর আবারও আমন্ত্রণ দেশের খবরে। কেরানীগঞ্জে নদীর জায়গা দখল করে গড়ে তোলা সাবেক প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপুর বাগান বাড়ি গুঁড়িয়ে দিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ BIWTA। কেরানীগঞ্জের কাউটাইলে বুড়িগঙ্গা নদীর ঘাট এলাকায় অভিযান চালিয়ে আজ প্রায় 2 একর জায়গা দখলমুক্ত করা হয়। নদীর সীমানা এবং পিলার নির্ধারণে জেলা প্রশাসকের নির্দেশনায় এই অভিযান পরিচালনা করা হয় বলে জানান BIWTA এর যুগ্ম পরিচালক মোস্তাফিজুর রহমান। সুপ্রিম কোর্টের আইনজীবী মনজিল মোর্শেদ 2009 সালে বুড়িগঙ্গা নদী দখল করে স্থাপনা নির্মাণের বিরুদ্ধে রিট করেছিলেন। কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে চাকরিতে পুনর্বহালের দাবিতে আন্দোলনরত শিক্ষকদের ওপর পুলিশের লাঠিচার্জে কয়েকজন আহত হয়েছেন। আহতদের হাসপাতালে দেখতে গেলে ছাত্র প্রতিনিধি জিনিয়া শারমিন সহ অন্তত 20 জনকে হেফাজতে নেয় পুলিশ। সকালে উখিয়ার ফলিয়াপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। কক্সবাজার অতিরিক্ত পুলিশ সুপার জসিমউদ্দিন চৌধুরী জানান, সাধারণ মানুষের দুর্ভোগ কমাতে আন্দোলনকারীদের সরিয়ে দেওয়া হয়েছে। এর আগে গত সোমবারও চাকরিচ্যুত শিক্ষকরা সকাল 7টা থেকে বিকেল 4টা পর্যন্ত দীর্ঘ 9 ঘন্টা উখিয়ার কোর্টবাজার স্টেশন এলাকায় সড়ক অবরোধ করেন। এতে কক্সবাজার টেকনাফ সড়কে কয়েক হাজার যানবাহন আটকা পড়ে এবং প্রায় 6 কিলোমিটার যানজট তৈরি হয়। 3 মাস ধরে আন্দোলন করছেন এই শিক্ষকরা। জাতীয় সংসদের আসন পুনর্বিন্যাসের খসড়া তালিকার বিরুদ্ধে আবারও ঢাকা সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলাবাসী। সকাল 11টা থেকে বিজয়নগর উপজেলার চান্দুরা বাসস্ট্যান্ড এলাকায় সর্বদলীয় সংগ্রাম পরিষদের ব্যানারে এই কর্মসূচি পালিত হয়। ফলে দীর্ঘ সময় ঢাকা সিলেট মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে। এতে মহাসড়কের 2 পাশে তীব্র যানজট সৃষ্টি হয়। এর আগে নির্বাচন কমিশন বিজয়নগর উপজেলার চান্দুরা, হরসপুর ও বুধন্তি ইউনিয়নকে ব্রাহ্মণবাড়িয়া সদর ও বিজয়নগর থেকে পৃথক করে সরাইল ও আশুগঞ্জের সঙ্গে যুক্ত করে। এর প্রতিবাদে কয়েকদিন ধরে আন্দোলন কর্মসূচি পালন করছে স্থানীয় জনতা। দেশের খবরের সময় হলো আবারও বিরতির, ফিরছি কিছুক্ষণের মধ্যেই। বিরতির পর আবারও ফিরে এলাম, দেখছেন দেশের খবর। গত বছরের তুলনায় এবছর ব্রাহ্মণবাড়িয়ায় ডেঙ্গু পরিস্থিতি অনেকটা নিয়ন্ত্রণে রয়েছে। বছরের শুরু থেকে এ পর্যন্ত জেলায় ডেঙ্গু আক্রান্তের সংখ্যা 226। ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জনের দপ্তর জানায়, আক্রান্তদের মধ্যে 220 জনই সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। প্রায় প্রতিদিনই জেলার 9টি উপজেলায় 2-1 জন করে ডেঙ্গু রোগী শনাক্ত হচ্ছে। নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে 2,
বাঞ্ছারামপুরে 2, ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ হাসপাতালে 1 এবং সদর হাসপাতালে একজন ডেঙ্গু রোগী চিকিৎসা নিয়েছেন। তবে এখন পর্যন্ত কোনো হাসপাতালে ডেঙ্গু ওয়ার্ড খোলা হয়নি। রোগীদের বেশিরভাগই অন্য জায়গায় আক্রান্ত হয়ে ব্রাহ্মণবাড়িয়া এসেছেন। পদ্মা নদীর পানি বৃদ্ধিতে ক্ষতিগ্রস্ত চাঁপাইনবাবগঞ্জের 2000 হেক্টর জমির ফসল। লোকসানের হুমকিতে কৃষকরা। চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি মোহাম্মদ নাদিম হোসেনের পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীর পানি বাড়তে বাড়তে পৌঁছে গেছে সতর্ক সীমায়। প্লাবিত হয়েছে নির্মাঞ্চল, ডুবে গেছে বাড়িঘর, ক্ষতি হয়েছে ধান সহ বিভিন্ন ফসলের। অন্যান্য বছরের তুলনায় এবার আগে ভাগে বেড়েছে পদ্মার পানি। ঘরে তোলার আগেই তলিয়ে গেছে মাঠের ফসল। মেলায় সবজি মার্কেট সব ডুবে গেছে, বন্যাতে নষ্ট হয়ে গেছে। ধান 3 বিঘা ছিল আমার ডুবে গেছে, আর আমার স্কিমটা 15 বিঘা ছিল সেটাও ডুবে গেছে। বাড়ি চতুর্দিকে সব পানি। খরচ আছে আপনার নাই বিঘা প্রতি আপনার 7-8 টাকা খরচ আছে একটা বিঘাতে। তাহলে হিসাব করেন 100 বিঘা যদি হয় তাহলে কত খরচ হতে পারে। কৃষি বিভাগের হিসাব মতে পদ্মা নদী তীরবর্তী চাঁপাইনবাবগঞ্জ সদর ও শিবগঞ্জ এলাকায় অন্তত 2000 হেক্টর জমির ধান, ভুট্টা, আখসহ বিভিন্ন ফসল পানিতে নিমজ্জিত হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছেন প্রায় 8500 চাষি। আরও কয়েকদিন পরে আমরা একটা চূড়ান্ত ক্ষয়ক্ষতির একটা হিসাব করব, যে সমস্ত জমিগুলোতে নষ্ট হয়ে যাবে সেইগুলো আমরা ক্ষয়ক্ষতি হিসাব করে সেই সমস্ত কৃষকদেরকে বন্যা পরবর্তী চাষবাদ সম্পর্কে এবং যদি পুনর্বাসন থাকে সেই ধরনের আমরা তাদেরকে সহযোগিতা করব। সাম্প্রতিক সময়ে উজান থেকে নেমে আসা পানির ঢল এবং মৌসুমি বৃষ্টিপাতের ফলে পদ্মার চাঁপাইনবাবগঞ্জে খুব রিসেন্টলি এটা পানি বৃদ্ধির হারটা অলমোস্ট স্টেবল দিকে চলে গেছে। প্রণোদনার মাধ্যমে ক্ষতিগ্রস্ত কৃষকদের সহযোগিতার আশ্বাস দিয়েছে কৃষি অফিস। ইশরাত লিমা, ডেস্ক রিপোর্ট, 18 নিউজ। সংবাদ শেষ করব, তবে তার আগে নাসির ফ্লোর গ্লাসের সৌজন্যে শিরোনামগুলো আরো একবার। সার সংকটে দিশেহারা রাজশাহীর কৃষক, হুমকির মুখে আমন উৎপাদন। বান্দরবানের রুমায় 5ম শ্রেণীর স্কুল ছাত্রী ধর্ষণের শিকার, 3 অভিযুক্ত গ্রেপ্তার। আগ্রাসী পদ্মার ভাঙনের কবলে কুষ্টিয়া ও মুন্সিগঞ্জের অনেক গ্রাম। রাকসু নির্বাচনে মনোনয়নপত্র বিক্রয় স্থগিত। নদীর ওপর সাবেক প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপুর বাগানবাড়ি গুড়িয়ে দিল কর্তৃপক্ষ। এবং রোহিঙ্গা ক্যাম্পে চাকরিতে পুনর্বহালের দাবিতে আন্দোলনরত শিক্ষকদের ওপর পুলিশের লাঠিচার্জ। এ ছিল দেশের খবরের সর্বশেষ। কাল আবারও দেখা হবে একই সময়। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, দেখতে থাকুন 18 নিউজ। ধন্যবাদ সবাইকে।